হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্গত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারততীর্থ কবিতার প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দেব। যারা আমার এই অনুষ্ঠানটি শুনছো তাদের আমি বিশেষভাবে অনুরোধ করব ভিডিওটা পুরোটা শোনানো। আশা করি তোমরা খুবই উপকৃত হবে এবং এই কবিতাটি সম্বন্ধে তোমাদের সম্পূর্ণ একটা ধারণা তৈরি হবে। আমি একটু স্লো করে বলবো যাতে তোমরা নোট করে নিতে পারো। তো চলো আমরা উত্তর আলোচনায় চলে যাই। একের দাগের প্রশ্ন। নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. কবিতায় ভারতভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে কেন? উত্তর: সময়ের পথ ধরে বহু জাতির বহু দেশের মানুষ ভারতবর্ষে এসেছে। কবির জন্মভূমি ভারতমাতা সব মানুষকে তার কোলে স্থান করে দিয়েছেন। বিভিন্ন জাতির ঐতিহ্য ও সংস্কৃতি ভারতের মূল সংস্কৃতির সঙ্গে মিশে এক নতুন অনবদ্য সংস্কৃতির সৃষ্টি হয়েছে। বহু মানুষের সমাগম ভারতবর্ষকে পুণ্যতীর্থে পরিণত করেছে। তীর্থক্ষেত্রে যেমন জাতি ধর্ম ধনী দরিদ্র ভালো মন্দ নির্বিশেষে অগণিত মানুষের সমাগম ঘটে, ঠিক তেমনি মহামানবদের পদধূলিধন্য আধ্যাত্মিকতার দিব্য চেতনায় উদ্ভাসিত ভারতবর্ষে বহু দেশ ও জাতির অসংখ্য মানুষের সমাগম কবির দৃষ্টিতে তার জন্মভূমিকে পুণ্যতীর্থ বলে মনে করেছে। 2 দাগের প্রশ্ন। মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর: ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন অনেক মহামানব। ভারতবর্ষের সভ্যতা ও সংস্কৃতিকে আধ্যাত্মিক চেতনার আলোকে আলোকিত করেছেন তারা। তাদের পদধূলিধন্য ভারতবর্ষকে কবি মহামানবের সাগরতীর বলে অভিহিত করেছেন। 3 নম্বর প্রশ্ন। ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে কবিতা থেকে এমন একটি পংক্তি উদ্ধৃত করো। উত্তর: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারততীর্থ কবিতাটিতে পঞ্চম পংক্তিতে আছে, ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর। এখানে ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে এক অনবদ্য বাচনভঙ্গিমায়। তুষারাবৃত পর্বতমালা যেন ধ্যানে মগ্ন, দিগন্ত বিস্তৃত প্রান্তরের মধ্যে দিয়ে প্রবাহিত অসংখ্য নদ নদী যেন তার জপের মালারূপে প্রতীয়মান হয়েছে। 4 প্রশ্ন। ভারতবর্ষকে পদানত করতে কোন কোন বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল? তাদের কি পরিণতি হয়েছিল? উত্তর: ভারতবর্ষকে পদানত করতে
বিভিন্ন সময়ে ভারতবর্ষকে আক্রমণ করেছিল শক, হুন, পাঠান, মোগল প্রভৃতি বিদেশি জাতি। ভারতবর্ষের সমৃদ্ধশালী ঐতিহ্য ও সংস্কৃতির স্রোতে গা ভাসিয়ে ওইসব জাতি ভারতবাসীর সঙ্গে একাত্ম হয়ে গেছে। মাতৃশক্তি রূপিণী ভারত মাতা সবাইকে আপন করে তার কোলে আশ্রয় দিয়েছেন। 5 প্রশ্ন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার উদ্ধৃতাংশে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? উত্তর, ভারতবর্ষের বুকে যখন ইংরেজরা উপনিবেশ গড়ে তুলল, তখন থেকে পাশ্চাত্য দেশগুলির উন্নত সভ্যতা, জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তির ভাণ্ডার উন্মুক্ত হয়ে গিয়েছিল ভারতের কাছে। পাশ্চাত্যের কাছ থেকে পাওয়া সেই জ্ঞানকে কবি তাদের আনা উপহার বলে অভিহিত করেছেন। এরপরে একটা প্রশ্ন আছে, সেটি হলো এর সঙ্গেই আছে, 5 নম্বর প্রশ্নের মধ্যেই আছে দ্বিতীয় ভাগ। এমন পরিস্থিতিতে কবির অন্বিষ্ট কি? অন্বিষ্ট মানে কবির উদ্দেশ্য বা ইচ্ছা। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি হবে, ভারতবর্ষের সনাতন ধর্মীয় চেতনার আলোকে উজ্জ্বল সংস্কৃতি ও ঐতিহ্য, ভারতীয় দর্শনের জ্ঞান, শ্রদ্ধা ও ভালোবাসার যে সম্পদ ভারতবর্ষের বুকে সঞ্চিত আছে, পাশ্চাত্যের মানুষ সেই উপহার গ্রহণ করবে ভারত মাতার কাছ থেকে এবং এই দেওয়া ও নেওয়ার মধ্যে দিয়ে ভারতবর্ষ এক মহামিলনের তীর্থক্ষেত্র হয়ে উঠবে। আশাবাদী কবি দুরাগত ভবিষ্যতের জন্য এই শুভ কামনাই করেছেন। 6 নম্বর প্রশ্ন। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর, কোন সুরের কথা বলা হয়েছে? তাকে বিচিত্র বলার কারণ কি? কেনই বা সেই সুর কবির রক্তে ধ্বনিত হয়? উত্তর, প্রথম অংশের উত্তর, কোন সুরের কথা বলা হয়েছে? কালের যাত্রাপথে মরুপথ ও তুষারাবৃত পর্বতমালার দুর্গম পথ অতিক্রম করে রণসাজে সজ্জিত শক, হুন, পাঠান, মোগল প্রভৃতি বৈদেশিক জাতি ভারতবর্ষে প্রবেশ করেছে। তারা কেউ আর এদেশের তীব্র আকর্ষণ শক্তিকে উপেক্ষা করে নিজেদের দেশে ফিরে যায়নি। তাদের সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য ভারতবর্ষের সনাতন সভ্যতার সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে। ভারত মাতার সন্তান কবির শিরায় অনুরণিত হয়েছে সেই সম্মিলিত সংস্কৃতির সুর। তাকে বিচিত্র বলার কারণ কি? এই দ্বিতীয় অংশের উত্তর, এই সম্মিলিত সংস্কৃতির সুরের মধ্যে আছে নানা জাতি, নানা ভাষা ও নানা মতের রাগরাগিণী। তাই একে কবি বলেছেন বিচিত্র সুর।
এর 3 নম্বর ভাগ হচ্ছে কেনই বা সেই সুর কবির রক্তে ধ্বনিত হয়। এই অংশের উত্তর, বিভিন্ন সময়ে যেসব জাতি ভারত ভূমিতে এসেছে, ভারত মাতা সবাইকে আপন করে নিয়েছে। ভারতের অন্তরাত্মার প্রতিনিধিরূপী কবির রক্তে তাই ধ্বনিত হয়েছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যবোধের বিচিত্র সুর। 7 দাগের প্রশ্ন, হে রুদ্রবীণা বাজো বাজো। রুদ্রবীণা কি? কবি তার বেজে ওঠার প্রত্যাশী কেন? প্রথম অংশ হচ্ছে রুদ্রবীণা কি? উত্তর, রুদ্রবীণা হল ভারতবর্ষের ঐতিহ্যবাহী মনোরম ধ্বনিযুক্ত একটি বাদ্যযন্ত্র। 2 নম্বর ভাগের উত্তর, কবি তার বেজে ওঠার প্রত্যাশী কেন? কবির বর্ণিত ঝঙ্কৃত রুদ্রবীণা হল জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ভারতবাসীর ঐক্যের প্রতীক। রুদ্রবীণার ঝঙ্কারে আছে সমস্ত ভারতবাসীর প্রতি মিলনের আহ্বান। জাতি কুল ধর্মীয় ভেদাভেদের গণ্ডি ভেঙে যারা এখনও ভারতভূমির পুণ্যতীর্থের মিলন মেলায় আসেনি, যারা এখনও সবাইকে আপন করে নিতে পারেনি, রুদ্রবীণার ঝঙ্কারে কবি তাদের আহ্বান জানাতে চান। তাই তিনি এই মাঙ্গলিক রুদ্রবীণার বেজে ওঠার প্রত্যাশী। 8 দাগের প্রশ্ন, আছে যা ভাগ্যে লেখা। প্রথম ভাগ হচ্ছে ভাগ্যে কি লেখা আছে, দ্বিতীয় ভাগ হলো সে লিখন পাঠ করে কবি তার মনে কোন শপথ গ্রহণ করলেন। তাহলে প্রথম ভাগের প্রশ্ন, ভাগ্যে কি লেখা আছে? উত্তর, আধ্যাত্মিক চেতনার আলোকে উদ্ভাসিত পুণ্যভূমি ভারতবর্ষের মৃত্তিকাকে কলুষিত করেছিল জাতি ধর্ম ধনী দরিদ্র উচ্চ নিচের ভেদাভেদ ও নানান সামাজিক অবিচার। এই বিভেদের গণ্ডির জীর্ণ ফাটল দিয়ে ইংরেজদের হাত ধরে এখানে প্রবেশ করেছিল পরাধীনতার কালো ছায়া। যে সাধনক্ষেত্রের যজ্ঞাগ্নির বহু আহুতির ফলস্বরূপ এক মন এক প্রাণ একটি মাত্র জাতির শক্তি জেগে উঠেছিল, সেই যজ্ঞাগ্নিতে সেদিন দেখা দিয়েছিল ঈর্ষা দেশ দ্বন্দ্ব বিভেদের দুঃখময় লেলিহান শিখা। ভারতের অন্তরাত্মা দুঃখের সাগরে নিমগ্ন হয়েছিল। সমগ্র ভারতবাসীর জীবনে নেমে এসেছিল দুর্ভাগ্য। আমাদের পূর্বপুরুষদের কৃতকর্মের ফলস্বরূপ বিভিন্ন জাতি গোষ্ঠী ও বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৃষ্টি হয়েছিল ঘৃণা ও হিংসার মতো কুৎসিত অনুভূতি। এটাই ছিল ভারতবাসীর ভাগ্যের লিখন। দ্বিতীয় ভাগ, সে লিখন পাঠ করে কবি তার মনে কোন শপথ গ্রহণ করলেন। এর উত্তর হবে, এই দুর্ভাগ্যকে সহ্য করে নিয়ে লজ্জা অপমান ভয় সব কিছুকে দূরে সরিয়ে দিয়ে সব সংকীর্ণতাকে জয় করে কবি আবার
এক জাতি এক প্রাণ ভারতবাসীর বিশাল ঐক্যবদ্ধ শক্তিকে জাগরিত করার শপথ নিয়েছিলেন। 9 নম্বর প্রশ্ন, পোহাই রজনী, অন্ধকার রাত শেষে যে নতুন আশার আলোকোজ্জ্বল দিন আসবে তার চিত্রটি কিভাবে ভারততীর্থ কবিতায় রূপায়িত হয়েছে? উত্তর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ভারততীর্থ কবিতায় তৎকালীন সময়ে ভারতবর্ষের পুণ্যভূমিতে ঈর্ষা, দেশ, দ্বন্দ্ব, বিভেদ, ঘৃণা ও তারই ফলস্বরূপ যে পরাধীনতার কালো ছায়ায় পরিবেষ্টিত দুঃখময় তমসাচ্ছন্ন রজনী, তার শেষে প্রতিটি ভারতবাসী মহামিলনের মন্ত্রে দীক্ষিত হয়ে এক জাতি এক প্রাণ হয়ে এক বিশাল ঐক্যবদ্ধ শক্তিতে জাগ্রত হবে এমনই আশা করেছেন। পরাধীনতার শৃঙ্খল উন্মোচিত করে সর্বধর্মের মানুষ মিলিত হবে ভারত তীর্থের পুণ্যভূমিতে। 10 প্রশ্ন, মার অভিষেকে এসো এসো তরা, কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন? কোন সময়ের কথা এখানে বলা হয়েছে? এ কোন অভিষেক? সেই অভিষেক কিভাবে সম্পন্ন ও সার্থক হবে? এখানে প্রথম ভাগটি হল কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন। উত্তর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ভারততীর্থ কবিতায় জাতি ধর্ম নির্বিশেষে আর্য অনার্য, হিন্দু মুসলমান, ইংরাজ খ্রিস্টান প্রভৃতি সমস্ত মানুষকে ব্যাকুল হয়ে আহ্বান করেছেন। দ্বিতীয় ভাগ, কোন মায়ের কথা এখানে বলা হয়েছে? উত্তর, এখানে জন্মভূমি মা ভারতবর্ষের কথা বলা হয়েছে। তৃতীয় ভাগ, এ কোন অভিষেক? উত্তর, যখন কোনো দেশের রাজা প্রথম রাজ্যভার গ্রহণ করেন তখন তার সিংহাসনে আরোহণ উপলক্ষে যে মাঙ্গলিক আচার অনুষ্ঠিত হয় তাকেই বলা হয় অভিষেক। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ভারত মাতার পরাধীনতার শৃঙ্খল মোচন হবে, স্বাধীনতার কনকাসনে ভারত মাতার অভিষেক হবে। সেই অভিষেক কিভাবে সম্পন্ন ও সার্থক হবে? তৃতীয় ভাগ, অভিষেকের মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন করতে তীর্থের জল দ্বারা পূর্ণ মঙ্গল ঘটের প্রয়োজন হয়। তাই কবি বলেছেন, ভারত তীর্থের বাড়ি দিয়ে পূর্ণ মঙ্গল ঘটে যখন সকল জাতি ধর্ম বর্ণের মানুষের স্পর্শ ঘটবে, তখন সেই পবিত্র ঘটই হবে ভারত মাতার অভিষেকের জন্য উপযুক্ত ঘট। এর অর্থ হল বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ভারত মাতার পরাধীনতার শৃঙ্খল মোচন হবে, জন্ম হবে ঈর্ষা দেশহীন স্বাধীন ভারতবর্ষ। কবির দৃষ্টিতে সকলের মিলিত প্রচেষ্টায় সার্থক হবে ভারত মাতার স্বাধীনতার অভিষেক। তো বন্ধুরা, আজকের এই প্রশ্নোত্তর আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আরও কয়েকটি টিকা এবং একটি কি দুটি প্রশ্ন বাকি রইল, সেটি আমি পরে আপলোড করে
একটি ভিডিও ছাড়বো, একটি ভিডিও আপলোড করব, তোমরা অবশ্যই সেটিও দেখে নেবে। আর আজকের অনুষ্ঠান যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত।